বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা কবিতা থেকে কেমন প্রশ্ন হয়, কিভাবে কবিতা পড়তে হবে, কতটা গভীর থেকে পড়তে হবে সেই বিষয়ে আজকের আলোচনায় থাকছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ভর্তির প্রস্তুতি নিচ্ছ তারা হয়তো চিন্তিত আছো যে কবিতাগুলো খুবই কঠিন, কবিতা থেকে প্রশ্ন কিভাবে পড়তে হবে, এমসিকিউগুলো কিভাবে পড়ব, রিটেনের প্রস্তুতি কিভাবে নিব। তো আজকে চলো আমরা দেখি কবিতা থেকে প্রশ্ন কিভাবে হয়। বাংলা কবিতা আমার খুবই ভালো লাগার বিষয়। বাংলা কবিতা থেকে বাংলা কবিতা পড়াতে আমি ভালোবাসি। আর তোমরা যারা আমার কবিতার ক্লাসগুলো দেখেছো ইউটিউবে তারা জানো যে কবিতাই মূলত আমি ভালো করে বেশি করে শব্দগুলো ধরে 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 ব্যাখ্যা করেছি। স্কুল অফ এক্সেলেন্সের পেজ থেকে তোমরা কবিতার ক্লাসগুলো দেখে নিতে পারো। যখন তোমরা ক্লাসগুলো করবা, অর্থাৎ যখন তোমরা বিভিন্ন যেখানেই ভর্তি হও, যখন কোচিংয়ে ক্লাস শুরু করবা, তখন কিন্তু এই ক্লাসগুলো ওনারা করতে বলবেন। তখন যখন তুমি বিভিন্ন লোকের ক্লাস অনলাইন থেকে করবা, তখন আমারটা সার্চ দিয়ে দেখতে পারো। আশা করি অন্য যে কারো ক্লাসের থেকে তোমার এটা ভালো লাগতে পারে। আমার বিশ্বাস যে তোমার ভালো লাগবে। তো চলো আমরা দেখি আজকে কতটা গভীর থেকে প্রশ্ন আসে, আমরা কবিতাগুলো কিভাবে পড়ব। ঋতুবর্ণন কবিতায় বর্ণিত প্রথম ঋতু কি? প্রথম ঋতু হচ্ছে বসন্ত। ঋতুবর্ণন কবিতায় প্রথম ঋতু হচ্ছে বসন্ত। কিন্তু আসলে ধরো আমরা যারা বাংলাদেশের মানুষ, বঙ্গীয় প্রকৃতিতে যারা বেড়ে উঠেছি, আমাদের প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু ঋতুবর্ণন কবিতায় আলাওল শুরু করেছেন কোনটা দিয়ে? শুরু করেছেন বসন্ত দিয়ে। তাহলে বলো শেষ হবে কোনটা দিয়ে? শেষ হয়েছে গ্রীষ্ম দিয়ে। তাহলে এখানে প্রথম ঋতুর বর্ণনা যেমন আছে, এখানে কিন্তু শেষ ঋতুর বর্ণনাও থাকতে পারত। এবং আমি যদি বলি ঋতুবর্ণন কবিতায় কোন ঋতুতে খঞ্জন পাখির কথা উল্লেখ আছে, সেটা তোমাকে খুঁজে পড়তে হবে। ঋতুবর্ণন কবিতায় কোন ঋতুতে তাম্বুলের প্রসঙ্গ আছে? ঋতুবর্ণন কবিতায় যে বসন্ত ঋতুর বর্ণনা প্রথমে দেওয়া হয়েছে, তাতে কোন কোন ফুলের নাম আছে, নিচের কোন ফুলটির নাম নেই, অথবা বসন্ত এবং গ্রীষ্ম উভয় ঋতুতে কোন লক্ষণটি প্রকাশ পেয়েছে, সেগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ ঋতুগুলোর মধ্যেও বৈশিষ্ট্যের সিমিলারিটি আছে কিনা সেগুলো খুঁজে দেখতে হবে। তার মানে প্রত্যেকটা ঋতু ধরে ধরে প্রত্যেকটা বৈশিষ্ট্য সিরিয়ালি মনে রাখতে হবে। ব্যাপক পরিমাণে পড়া। সুতরাং রেজাল্ট হয়েছে, মানে পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের অনেকেরই প্র্যাকটিক্যাল শেষ হয়ে গিয়েছে। আমি মনে করি আর বসে থাকার মতো কোনো সময় আমাদের হাতে নেই। আমাদের কবিতা শেষ করতে হবে, গল্প শেষ করতে হবে, প্রবন্ধ শেষ করতে হবে, উপন্যাস শেষ করতে হবে, বাংলা দ্বিতীয় পত্র দেখতে হবে। এরকম শুধু তো বাংলা নয়, যারা মানবিকে আছো তাদের সাধারণ জ্ঞানের জন্য গ্রুপ সাবজেক্টগুলো সব সুন্দর করে দেখতে হবে। এবং এই গ্রুপ সাবজেক্টগুলো কতটা পড়বা তার জন্য কি দরকার? বিগত বছরের প্রশ্নগুলো তুমি ভালো করে দেখবা। যে তুমি ইকোনমিক্স পড়ো নাই, কিন্তু ইকোনমিক্স থেকে কিভাবে প্রশ্ন আসে, সেখানে তো আর বাছাই করে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে এখন ইকোনমিক্সটা তুমি কতটা শর্ট রেঞ্জের মধ্যে পড়তে পারো। যাই হোক, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবিতা। আমরা কবিতায় ফিরে আসি। 2 নম্বর প্রশ্ন, নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। ঋতুবর্ণন কবিতা এর পরের পংক্তি কি? তার মানে আমরা কি বুঝলাম? এটা ঋতুবর্ণন থেকে আসছে। সোনার তরী থেকে আসতে পারে, বিদ্রোহী থেকে আসতে পারে, যে তাহারেই পড়ে মনে থেকে আসতে পারে, ফেব্রুয়ারি 1969, যে কোনো কবিতা থেকে প্রথম লাইনের পরের লাইনে আসতে পারে। তো তুমি একটু বলো আমাকে, এই জাতীয় প্রশ্ন কি কবিতা সম্পর্কে ব্যাপক বিস্তৃত এবং প্রায় মুখস্থ করা ছাড়া এটা কি পারা সম্ভব? তাহলে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, ঋতুবর্ণন কবিতার এর পরের লাইন হচ্ছে কি? পবন সময় ঘন ঘন গরজিত। না, না, এটা হচ্ছে বসন্ত ঋতু সম্পর্কিত বর্ণনা। এই পাবন সময় হচ্ছে বর্ষা ঋতু সংক্রান্ত বর্ণনা। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, এটি ঠিক উত্তর। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, এটি বসন্ত, বাট এটি কিন্তু শীত সংক্রান্ত কথা। শীতে রজনী দীর্ঘ থাকে এবং সেই দীর্ঘ রজনী পলকের মধ্যে পোহায়। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, এটিও কিন্তু বর্ষা ঋতু সংক্রান্ত কথা। অতএব এটি যেহেতু নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, এইটা হচ্ছে কোথায় আছে? বসন্ত ঋতুর বর্ণনার এটি হচ্ছে শেষ লাইন। এইটি হচ্ছে শেষ লাইনের আগের লাইন। ওকে, তো এখানে কোনটার পরে কোনটা, এগুলো একেবারে মুখস্থ যদি নাও করো, তবু একদম মোটামুটি ক্লিয়ার কাট ধারণা থাকলে তুমি কাছাকাছি উত্তর দিতে পারবা এবং বাকি অপশনগুলো, বিক্ষেপকগুলো বাতিল করে দিতে পারবা।
কিংসুক অর্থ কি? তার মানে শব্দার্থ টিকা থেকে প্রশ্ন এসেছে। তার মানে প্রত্যেকটা কবিতার, বিশেষ করে বিদ্রোহী কবিতা, বিশেষ করে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, এগুলো তো প্রচুর পরিমাণে টিকা এবং শব্দ, অপ্রচলিত শব্দের প্রচুর প্রয়োগ রয়েছে, সেগুলোর অর্থ দেখতে হবে। তাহলে কিংসুক শব্দের অর্থ হচ্ছে পলাশ ফুল। তাহলে পলাশ ফুল ছাড়া হাসনায়না ফুল তো এই কবিতার মধ্যেই নাই। জবা ফুলের কথা কি আছে? হ্যাঁ, এই কবিতায় আছে। জবা ফুলের কথা এই কবিতায় নাই। তাহলে তোমার পাঠ্য কোনো বিষয়ে কি জবা ফুলের প্রসঙ্গ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কোথায় আছে জবা ফুলের প্রসঙ্গ? জবা ফুলের প্রসঙ্গ প্রবন্ধে আছে, যৌবনের গান এখানে আছে। কি হিসেবে আসে? যে জবাকুসুম সংকাশ, জবাকুসুম মানে জবা ফুল, জবাকুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিল, আমার জাগরণ প্রভাতে তেমনি বিষয় লইয়া যৌবনকে শ্রদ্ধা করিয়াছি, শ্রদ্ধা নিবেদন করিয়াছি। এই কথা কিন্তু আছে। পদ্মফুল আছে? পদ্মফুল কি এই কবিতার মধ্যে আছে? উত্তর হচ্ছে না। অন্য কোনো কবিতার মধ্যে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। পদ্ম ফুল আছে। প্রস্ফুটিত কমলে কীটবাস, প্রফুল্ল কমলে কীটবাস, তার মানে বিভীষণের প্রতি মেঘনাদ আছে। পদ্ম শব্দটি আর কোথাও আছে? আছে। কোথায় আছে? ফেব্রুয়ারি 1969 কবিতায়, চারিদিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এই কমল বন মানে হচ্ছে পদ্মবন। সেখানে পদ্ম শব্দটির বিকল্প শব্দ হিসেবে, অর্থাৎ প্রতিশব্দ হিসেবে তার মধ্যে রয়েছে। সুতরাং তুমি বুঝতেই পারো যে কতটা ব্যাপক ও বিস্তৃতভাবে তোমাকে টিকা ও পাঠ পরিচিতি পড়তে হবে। কবিতা অংশের উপর অনেক গুরুত্ব দিতে হবে। কবিতার টিকা ও পাঠ পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। এ বয়সে প্রাণ তীব্র আর শূন্যস্থানে কি হবে? তার মানে কি? শুধু লাইনের পরের লাইনই না, লাইন থেকে একটা শব্দ গায়েব করে দিলে ওইটা তোমার, তার মানে কি মুখস্থ করা ছাড়া তোমার আসলে কোনো উপায় আছে? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, তীব্র আর প্রখর, এই কথার একসাথে অর্থ কি? এই কথার একসাথে অর্থ তোমার কাছে জানতে চাইতে পারে। এর মানে হচ্ছে স্পর্শকাতর, স্পর্শকাতর। ঠিক আছে? সংবেদনশীল, তুমি বলতে পারো সংবেদনশীল। এরপরে পরেরটা আসো, 18 বছর বয়স কবিতা। কত প্রাণ ক্ষত বিক্ষত হওয়ার কথা বলা হয়েছে। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে এখানে সহস্র আছে, এই সহস্র কি হিসেবে আসতে পারে? হাজার হিসেবে আসতে পারে। হাজার হাজার প্রাণ ক্ষত বিক্ষত হয়। কখন হয়? দুর্যোগে হাল, যখন জীবনে দুর্যোগ নেমে আসে, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এই কথাটা রয়েছে কোথায়? 18 বছর বয়স কবিতায়। কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। কত প্রাণ? সহস্র প্রাণ বা হাজার প্রাণ ক্ষতবিক্ষত করার কথা বলা হয়েছে। তাহলে আমি যদি বলি 18 বছর বয়স কবিতায় কেন সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হবে? কারণ যদি যৌবন নেতিবাচক, অর্থাৎ যৌবনকাল যদি নেতিবাচক দিকে প্রবাহিত হয়, তাহলে কয়টি দিকে প্রবাহিত হতে পারে? ইতিবাচক বৈশিষ্ট্যের কথা আছে, নেতিবাচক বৈশিষ্ট্যের কথা আছে। তাহলে নেতিবাচক বৈশিষ্ট্য নিচের কোন লাইনটির মধ্যে আছে? কোন লাইনটির মধ্যে ইতিবাচক বৈশিষ্ট্য আছে? এ জাতীয় প্রশ্ন পরীক্ষায় এসেছে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স, দেখো 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, তার মানে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দ রচিত? 6 মাত্রার মাত্রাবৃত্ত। 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে এখন এইটা পারার জন্য আমরা কি করব? 18 বছর বয়স ধরো আমরা জানলাম মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে বাকিগুলোর জন্য আমরা কি করব? আমরা দেখব, আমরা মুখস্থ করে রাখবো কোন কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটার জন্য একটা তালিকা করবা। মাত্রাবৃত্ত ছন্দ সোনার তরী 18 বছর বয়স, আরও কোন কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটার জন্য একটা তালিকা করবা। কোন কোন কবিতা গদ্য ছন্দে রচিত, এটার জন্য একটা তালিকা করবা। কোন কোন কবিতার মধ্যে সংলাপ ধর্মিতা ও নাট্যধর্মিতা আছে, এটার জন্য একটা তালিকা করবা। কোন কবিতাটি বা কোন কবিতাগুলো গল্প বলার ঢঙে বলা হয়েছে, এই সম্পর্কে কোনো কিছু টেক্সটে বলা হয়েছে কিনা যদি থাকে, এই সম্পর্কে একটি তালিকা করবা। তাহলেই দেখা যাবে যে তোমার কাজ শেষ। তাহলে এই মাত্রা সংক্রান্ত যত প্রশ্ন আসে সেগুলো তুমি পেরে যাবা।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে একটি বিশেষ শব্দবন্ধ। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই শব্দবন্ধ হচ্ছে কবিতা। অর্থাৎ কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক। হ্যাঁ, কিসের প্রতীক হয়েছে? একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক। তাহলে মুক্তির প্রতীক কি? কবিতা। তাহলে ঐতিহ্য হিসেবে ঐতিহ্য কোন শব্দটির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে কিংবদন্তি। অর্থাৎ কিংবদন্তি শব্দটি হয়েছে ঐতিহ্যের প্রতীক। তাহলে এই কবিতায় কোন কোন বিষয়ে ব্যবহার করা হয়েছে? আমি যদি বলি যে পূর্বপুরুষের ঐতিহ্য কোনটি? তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তাহলে কেমন মাটির কথা বলা হয়েছে? পলিমাটি। করতল বলতে কি বোঝানো হয়েছে? হাতের তালু, করের তল, করতল, তাই তো? তার করতলে কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। তাহলে রক্ত যাবার মতো ক্ষত দিয়ে কি বোঝায়? টিকা পাঠ পরিচিতিতে রয়েছে তাজা ক্ষত বোঝায়। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এখানে অতিক্রান্ত শব্দটির অর্থ কি? এরকম প্রশ্ন পরীক্ষায় আসছে। তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এরকম প্রত্যেকটা লাইন সম্পর্কে, লাইনের প্রত্যেকটা শব্দ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। যদিও পড়ার পরিধিটা অত্যন্ত ব্যাপক, কিন্তু যে সময়টুকু আছে, ডিসেম্বরে পরীক্ষা হবে, যে সময়টুকু আমাদের হাতে আছে, এটুকু যদি আমরা যথার্থভাবে কাজে লাগাই তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এরপর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? একটু আগেই কিন্তু দেখালাম এই যে ঐতিহ্যের প্রতীক হচ্ছে কিংবদন্তি। তাহলে দেখো এই প্রশ্নটাই আবার পরীক্ষায় এসেছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? তাহলে হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিংবদন্তি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। এরকম সোনার তরী কবিতায় বহু প্রতীকী শব্দের প্রয়োগ আছে। আমি যদি বলি কৃষক, এর প্রতীকী কোন প্রতীকে উপস্থাপিত হয়েছে? আমি যদি বলি তোমার মাঝি এবং তরী কোন প্রতীকে উপস্থাপিত হয়েছে? এটা কিসের প্রতীক? আমি যদি বলি সোনার ধান বলতে এখানে কি বোঝায়? এটা হতে পারে তোমার ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, এই কথাটি দিয়ে কি বোঝায়? চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা কোন চিত্রকল্প অথবা কোন প্রতীকে উপস্থাপিত হয়েছে? এরকম প্রতীকী শব্দের বহু বহু প্রয়োগ সোনার তরী কবিতার মধ্যে রয়েছে এবং আমরা দেখলাম আমি কিংবদন্তির কথা বলছি, এখানেও প্রচুর প্রতীকের প্রয়োগ হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, এখানে কৃতদাস বলতে কি বোঝায়? ঐতিহ্য না, যে কাজ করে না, যে কথা না, অর্থাৎ পরাধীন মানুষ। কৃতদাস যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, তেমনি পরাধীন মানুষের কোনো স্বাধীনতা থাকে না। যে কবিতা শুনতে জানে না সে কি থাকবে? আজীবন কৃতদাস থেকে যাবে। তাহলে কবিতা কিসের প্রতীক হিসেবে আমরা আগে দেখলাম? মুক্তির প্রতীক হিসেবে দেখলাম। তার মানে মুক্তির আকাঙ্ক্ষা যার হৃদয়ের মধ্যে নাই সে সারা জীবন পরাধীন থেকে যাবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা লাইন দিয়ে কি বোঝায়? যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই কথাগুলো দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো একটা লাইনকে স্কিপ করা যাবে না, যতদূর সম্ভব পরিশ্রম করে যেতে হবে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো শোনা, এই যে তাহারে পড়ে মনে কবিতায় দুটো চরিত্র। এখন ওইখানে ঘটনাটা প্রকৃতপক্ষে কি ঘটেছে এই ঘটনাটা আমাদেরকে বলেছেন ভক্ত। তাহলে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, এখানে সে কিন্তু থার্ড পারসন ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়েছে ভক্তের। ভক্ত আমাদের কাছে গল্প বলছেন এবং গল্প বলছে সে। তাহলে চরিত্র যদি দুইটা হয়, একটা যদি হয় কবি আর একটা যদি হয় কবির ভক্ত, তাহলে ভক্ত যদি সে বলে তাহলে ভক্ত কথাটা কবি সম্পর্কে বলেছে। এখানে বলেছে কাকে বোঝানো হয়েছে, তাহলে কবিকে বোঝানো হয়েছে। আর আমাদের কাছে বলছে কবি ভক্ত, কিন্তু এখানে প্রশ্ন আসছে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এই থার্ড পারসনটা দিয়ে ভক্ত কাকে বুঝিয়েছে? ভক্ত বুঝিয়েছে কবিকে।
তাহারে পড়ে মনে কবিতাটি কোন গঠন রীতির? আমি একটু আগেই বলেছিলাম কোনটি মাত্রাবৃত্ত, কোনটি অক্ষরবৃত্ত, কোনটি সংলাপ রীতির। সংলাপ রীতি মানে নাট্যধর্মিতা, কোনটি গল্প বলার ঢঙে। তাহলে দুটো চরিত্র যদি থাকে এবং চরিত্রগুলোর কথোপকথনের মধ্য দিয়ে যদি কাহিনী উপস্থাপিত হয়, এগুলোকে বলা হয় নাট্যধর্মী কবিতা। আর নাট্যধর্মিতা প্রকাশ পায় সংলাপের মাধ্যমে। তাহলে তাহারই পড়ে মনে কবিতা গঠন রীতির দিক থেকে সংলাপ নির্ভর, ঠিক আছে। নাট্যধর্মী নাটকীয়, কিন্তু গঠন রীতি হচ্ছে তার সংলাপ নির্ভর, অর্থাৎ সংলাপধর্মী কবিতা। এটিও কিন্তু খুবই কাছাকাছি উত্তর, কিন্তু গঠন রীতি হচ্ছে তার সংলাপ, গঠন রীতির দিক থেকে সে সংলাপধর্মী। আর কবিতা হচ্ছে নাট্য নির্ভর কবিতা, কারণ হলো সেখানে সংলাপ ধর্মিতা আছে। যখন সংলাপ ধর্মিতাই খোদ অপশনে আছে, তখন নাট্যধর্মিতার উত্তর দেওয়ার দরকার নেই। ফররুখ আহমদের পদ্মা কবিতার ধরন কি? পদ্মা কবিতাটি একটি সনেট কবিতা, ঠিক আছে। সনেট কবিতা কি আমাদের বইতে আর পাঠ্য আছে? উত্তর হচ্ছে না। 9-10 আমরা পড়েছিলাম কপোতাক্ষ নদ, আর এখানে আমরা পড়েছি পদ্মা। কপোতাক্ষ নদ কবিতার সাথে এই কবিতার মিল কোথায়? যে উভয় কবিতাই হচ্ছে 14 পংক্তির, চতুর্দশপদী। পার্থক্য কোথায়? কপোতাক্ষ নদে মাত্রা বিন্যাস ছিল 8+6, ফররুখ আহমদের মাত্রা বিন্যাস হচ্ছে 8+10। এইটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তাহলে এটি হলো চতুর্দশপদী কবিতা। ফররুখ আহমদের চতুর্দশপদী কবিতা, এবং ওইখানে ক খ ক খ ক খ খকর যে বিন্যাস আছে, এখানে সেই বিন্যাসটিতেও কিন্তু পার্থক্য রয়েছে। সুতরাং এই ফররুখ আহমদের পদ্মা কবিতার মধ্যে বিন্যাস রীতিটা কেমন, অর্থাৎ ক খ ক, খ গ খ, গ ঘ গ, এটা মুখস্থ করে যাওয়া। অর্থাৎ কোন পংক্তির, আমি যদি বলি এখানে চতুর্থ পংক্তির মাত্রা বিন্যাস কি হবে, অর্থাৎ চতুর্থ স্তবকের মাত্রা বিন্যাস কি হবে। তাহলে ক খ ক, খ গ খ, এরকম ধরে ধরে চতুর্থে যাওয়া। চতুর্থে গিয়ে দেখবা সেখানে কোনটা ম্যাচ করে। তুমি যদি মুখস্থ না থাকে তাহলে তুমি চতুর্থটা কিন্তু ম্যাচ করতে পারবা না তখন। প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? সুশিক্ষার মাধ্যমে চাননি, পরিশ্রমের মাধ্যমে চাননি, এগুলো প্রসঙ্গই ওখানে নাই। বুদ্ধিবৃত্তির মাধ্যমে চাননি, পরার্থপরতার মাধ্যমে চেয়েছেন, পরোপকারের মাধ্যমে চেয়েছেন, অর্থাৎ মানুষকে ক্ষমা করে পরোপকারের মধ্য দিয়ে তিনি বাসযোগ্য পৃথিবী ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে চেয়েছেন। এটি খুবই সহজ ধরনের কবিতা। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কত মাইল হেঁটে স্টেশনে পৌঁছেছিলেন? 7 মাইল হেঁটে। হ্যাঁ, এখন যদি আমি বলি প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় স্টেশন যেটি, তার বিশেষণ কোনটি? অখ্যাত স্টেশন, তাই তো। তিনি যখন ফিরে আসছেন প্রত্যাবর্তনের লজ্জা কবিতায়, তখন প্রকৃতির সাথে তার সম্পর্ক হয়েছে প্রথম কোন বিষয়টির মাধ্যমে? কুয়াশার মাধ্যমে, নাকি শিশিরের মাধ্যমে, নাকি সূর্যের মাধ্যমে, নাকি পশু পাখির মাধ্যমে? কোনটার মাধ্যমে? তিনি প্রথমেই বলেছেন কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। তারপর বলছে শিশিরে আমার পাজামা ভিজে যাবে, তাই তো। তারপর বলছে যে নির্লজ্জের মতো হঠাৎ সূর্য উঠলে আমি দেখতে পাবো পরিচিত নদী, জলার দিকে বকেরা উড়ে যাচ্ছে, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, আমাদের কলার বাগান, পাতাগুলো না না করে কাঁপছে। তারপর প্রথম কোন চরিত্রের সঙ্গে দেখা হলো, বাবা কি করছিলেন, বাবা কোরআন শরীফের কোন আয়াত পড়ছিলেন, মা তাকে দেখে কি বললেন, কি করলেন, এগুলো নানা বিষয় প্রশ্ন আসতে পারে। সবগুলো অনুপুঙ্খ খোঁজ খবর তোমাকে রাখতে হবে। কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? নেই কোনটা বলো তো? কোনটা নেই? চারিদিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, এটা তো মানবিক বাগান, এটা আছে জানি, ঠিক আছে। তারপর হচ্ছে সন্ত্রাস কি আছে? হ্যাঁ, যে রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং সন্ত্রাস আনে আমাদের মনে সকাল সন্ধ্যায়, তাই তো। তাহলে সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এই ভরপুর কি আছে? ভরপুর, ভরপুর শব্দ আছে, আবাহন শব্দ আছে, ভরপুর শব্দ আছে। আবাহন শব্দটি কিন্তু ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই। আবাহন শব্দটি ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই, বাকি শব্দগুলো বলছে কোনটি নেই। তাহলে উত্তর হচ্ছে আবাহন শব্দটি ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই। আবাহন শব্দটি কি আমাদের ব্যবহৃত কোনো কবিতার মধ্যে আছে? সেটি খুঁজে বের করবা। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো, বর্ণমালা।
বর্ণমালাকে তুলনা করা হয়েছে সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এখন যদি আমি ফেব্রুয়ারি 1900 বলি যে ফেব্রুয়ারি 1969 কবিতায় বাংলা ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বাংলা ভাষাকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? ফুলের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে সেই ফুল আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়। আমি যদি বলি শহীদের রক্তকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। কোন ফুল? কৃষ্ণচূড়া ফুল, যে আবার ফুটেছে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। তাই তো? কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে কিসের গন্ধের কথা বলা হয়েছে? স্মৃতিগন্ধ। স্মৃতিগন্ধ বলতে কি বোঝায়? অর্থাৎ 1969 সালের গণ আন্দোলনে বসে উনি 52 সালের ভাষা শহীদের রক্তদানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন, সেই দিকটির সাথে সাদৃশ্য রয়েছে। মম বাঁশরীর তানে পাশরি, এখানে পাশরি বলতে কি বোঝায়? তার মানে শব্দার্থ টিকা থেকে এসেছে। কোন কবিতা থেকে এসেছে? বিদ্রোহী কবিতা থেকে এসেছে। এই কথাই আমি বলেছিলাম যে শব্দার্থ টিকা হিসেবে সোনার তরী, বিদ্রোহী এবং বিভীষণের প্রতি মেঘনাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতীকী শব্দের উৎস, প্রতীকী শব্দের অর্থ, এগুলোর ক্ষেত্রে আমি কিংবদন্তির কথা বলছি এবং সোনার তরী, এই দুইটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাঁশরীর তানে পাশরি, পাশরি শব্দের অর্থ এখানে বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া। এই যে বিস্মৃত হওয়া, বিভ্রান্ত হওয়া নয়, পাশরি শব্দের অর্থ ভুলে যাওয়া। কার পাশরি? মম বাঁশরীর তান। তাহলে তান বলতে কি বোঝায় এখানে? তান বলতে বোঝায় সুর অথবা সুরের বিস্তার। মম শব্দের অর্থ কি? তাহলে মম শব্দের অর্থ হচ্ছে আমার। বাঁশরি শব্দের অর্থ কি? বাঁশরি শব্দের অর্থ হচ্ছে বাঁশি। বুঝতে পেরেছ? এইভাবে নানাভাবে প্রশ্ন আসতে পারে। এখানে পাশরি শব্দটা চেয়েছে। এবার দেখো পরেরটা কি? মম বাঁশরীর তানে পাশরি, এখানে চেয়েছে তান। তান বলতে কি বোঝায়? তান বলতে বোঝায় সুরের বিস্তার, অর্থাৎ আমার সুরের বিস্তারে আমি সব কিছু ভুলে যাই। কিসের সুরের বিস্তার? বাঁশরি। বাঁশরি শব্দের অর্থ কি? বাঁশি। তাহলে আমি যদি বলি এখানে তো বাঁশরি, তাহলে বাঁশরি বা বাঁশি কোন কোন প্রসঙ্গে? বিদ্রোহী কবিতায় কার কার বাঁশির কথা বলা হয়েছে? একবার বলা হয়েছে আমি শ্যামের হাতের বাঁশরি, তাহলে আমরা শ্যাম মানে শ্রীকৃষ্ণ, এটা পেলাম। আবার বলা হয়েছে আমি অরফিয়াসের বাঁশরি, এটাও আমরা পেলাম, যে তাহলে অরফিয়াস গ্রিক পুরাণের অ্যাপোলোর পুত্র, অরফিয়াসের বাঁশরির কথা বলা হয়েছে। আবার পুরো বলা হয়েছে আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাও। বিন শব্দের অর্থ বাঁশি। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু বাঁশির প্রসঙ্গ এসছে। বাঁশির প্রসঙ্গ নজরুল কিন্তু অনেকবার ব্যবহার করেছেন। তাহলে বিদ্রোহী কবিতায় কোন কোন পৌরাণিক প্রসঙ্গ আছে? আমি যদি বলি বিদ্রোহী কবিতায় নিচের কোন পৌরাণিক চরিত্রটির নাম নেই, কোন পৌরাণিক চরিত্রটির নাম আছে, কোন পৌরাণিক অস্ত্রটির নাম নেই, কোন যোদ্ধাস্ত্রটির নাম ব্যবহৃত হয়েছে, এরকম প্রচুর প্রশ্ন, শয়ে শয়ে প্রশ্ন হতে পারে বিদ্রোহী কবিতা থেকে। এই জন্যই আমি বলেছি টিকা পাঠ পরিচিতি থেকে সোনার তরী, বিদ্রোহী, তারপর হলো বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিদ্রোহী কবিতায় কার অভিশাপ? বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ? হ্যাঁ, আমি অভিশাপ পৃথ্বীর, আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে পৃথ্বী মানে কি? পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। তার মানে কবি সৃষ্টির জন্য, সমগ্র পৃথিবীর জন্য অভিশাপ। নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করে, দেখে। এখন এখানে প্রত্যক্ষ করে আছে, এটাকে সহজভাবে আমরা দেখেও বলতে পারতাম। তাহলে একবার প্রশ্ন আসছে এই নেহারি শব্দটির উৎস কোথায়? এই নেহারি শব্দ কোন ভাষা থেকে এসেছে? এরকম প্রশ্ন এসেছে যে নেহারি ভাষা হিন্দি ভাষার শব্দ, এটা কোন, সেই হিন্দি ভাষার আবার শব্দটা কোন উৎস থেকে এসেছে, সেই উৎস খেয়াল করতে হবে। তাহলে শির নেহারি আমারি, কার কি দেখে? এখানে নেহারি, নেহারি মানে দেখে, কি দেখে? শির দেখে। কার শির? আমার শির। শির নেহারি আমারি, নতশির ওই শেখর হিমাদ্রির। এবার আসছে কি জানো? হিমাদ্রি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? হিম প্লাস ওদ্রি, হিম প্লাস ওদ্রি, সন্ধিতে অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ, এই সূত্র ধরে তাহলে হিম প্লাস ওদ্রি। ওদ্রি শব্দের অর্থ কি? ওদ্রি শব্দের অর্থ পাহাড়। আর হিম মানে কি? হিম মানে হচ্ছে বরফ, মানে বরফের পাহাড় মানে হচ্ছে হিমালয় পর্বত। ঠিক আছে?
আমি সৃষ্টি আমি ধ্বংস, এখানে কোন অলংকার প্রয়োগ করা হয়েছে? দেখো এইটা যা, এইটা তার উল্টো, তাহলে এরকম উল্টো একই, দেখো দুইটা জিনিস কিন্তু এক, আমি আমি, তাহলে এই দুইটা বিপ্রতীপ জিনিস। এখন বলো এটার মধ্যে কি আছে? উপমা কি এরকম হয়? উপমা হচ্ছে একটার সাথে একটা তুলনা, চিত্রকল্প হচ্ছে কোনো ইমেজ, যেটা হচ্ছে উপমার চলমান রূপ, আর অনুপ্রাস মানে হচ্ছে এলিটারেশন, অর্থাৎ শব্দের সাথে শব্দের মিল, এটা শ্রুতিগত বিন্যাস। সুতরাং এইখানে পরস্পর বিরোধ যেটা, সেটার নাম হচ্ছে বিরোধাভাস অলংকার প্রয়োগ করা হয়েছে। তাহলে ছন্দ ও অলংকার তত্ত্ব কোনো কোনো ভর্তি পরীক্ষার বইয়ে সামান্য আলোচনা আছে। এইটার বাংলা ফার্স্ট পার্টের সাথে এই অলংকারগুলো যতটুকু রিলেটেড খুবই কম, এক পেজ পড়লে হয়ে যাবে, ওই পেজটা গুরুত্বের সাথে পড়তে হবে। স্থাপিলা বিধুরে ড্যাশ স্থানুর ললাটে, তাহলে বিধু শব্দের অর্থ কি যদি আমি জানতে চাই? বিধু শব্দের অর্থ চাঁদ, বিধুরে মানে কি? চাঁদকে, স্থাপিলা মানে রাখলেন, স্থাপন করলেন, স্থানু মানে নিশ্চল আকাশ, ললাট মানে কপাল। এখন যদি বলি স্থানু বলতে কোন দেবতাকে বোঝায়, তাহলে তুমি বলবা শিব, শিবের কপাল, কিন্তু তোমার টেক্সটে বলা হয়েছে এটা আকাশের কপাল। কাকে আকাশের কপালে স্থাপন করেছে? চাঁদকে। কে করেছে? বিধি করেছে। তাহলে বিধি চাঁদকে আকাশের কপাল স্থাপন করেছে, এইটাই উত্তর। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, তাহলে বিধু এর বিকল্প শব্দ কোনটা ব্যবহার করা হয়েছে? শশী। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাঘব কে? রাঘব মানে হচ্ছে, দেখো এখানে রঘু হচ্ছে মূল চরিত্র, রঘু প্লাস অ ইজ ইকুয়াল টু রাঘব, তার মানে রঘু বংশে জন্মগ্রহণকারী শ্রেষ্ঠ সন্তান। রাবণ রঘু বংশে জন্মগ্রহণ করে নাই, মেঘনাদ রঘু বংশে রাক্ষস বংশে জন্মগ্রহণ করেছে, বিভীষণ রাক্ষস বংশে জন্মগ্রহণ করেছে। তাহলে রঘু বংশে জন্মগ্রহণকারী সূর্যবংশীয় রাজা দশরথের পুত্র রামচন্দ্র, তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে এই মেঘনাদ রাবণ টাবণ এগুলো উত্তর না, কোনটা উত্তর? রামচন্দ্র উত্তর। রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান, রামচন্দ্রকে রাঘব বলা হতো। এই তথ্য আমরা কোথায় পাবো? পাঠ পরিচিতি ও টিকার মধ্যে আসে। এই জন্যই বলেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার টিকা বেশি গুরুত্বপূর্ণ। সাবিলা বিধুরে বিধু সারুল ললাটে, এখানে বিধু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিধু, বিধু মানে হচ্ছে চাঁদ, আগেই বলেছি, ওইখানে লিখেও দিয়েছিলাম। বিধু, চাঁদকে বিধাতা স্থাপন করেছেন কোথায়? স্থানুর ললাটে। স্থানু কি? নিশ্চল আকাশ। আর একটা বলেছি কি, স্থানু বলতে কোন দেবতাকে বোঝায়? স্থিরতা প্রাপ্ত শিবকে বোঝায়। ঠিক আছে। আর এরকম আর বংশ, এটা দিয়ে তিনি আসলে কি বুঝিয়েছেন? রাক্ষসের বংশ মর্যাদা বুঝিয়েছেন, বংশ মর্যাদা। এই বংশ মর্যাদা বোঝানোর জন্য আর কোনো লাইন কি ব্যবহৃত হয়েছে? আর কোনো তুলনা? হ্যাঁ, ব্যবহৃত হয়েছে। কি? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। আর কোনোটা ব্যবহৃত হয়েছে? হয়েছে, হ্যাঁ, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে। তাহলে এই তিনটা ব্যবহৃত হয়েছে, তিনটা মনে রাখবা। এই তিনটার মধ্যে কি প্রকাশ পেয়েছে? বংশ গৌরব প্রকাশ পেয়েছে। এই জাতীয় প্রশ্ন আসবে। সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? শাশ্বত রাত্রি মানে হলো চিরন্তন। এই যে চিরন্তন রাত্রি, এখানে চিরন্তন দিয়ে বোঝায় নেগেটিভ যে অস্তিত্ব, এর শাশ্বত রূপ, অর্থাৎ চিরকাল থাকবেই এটা। এই জগৎ কখনোই, এখন তো ভালো নয় এই পৃথিবী, পৃথিবী কখনোই এর চেয়ে ভালো ছিল না, আর ভবিষ্যতেও হয়তো একেবারে মন্দহীন পৃথিবী কখনো রচনা করা সম্ভব না। এই জন্য বলছে তার মধ্যে কি হবে? শাশ্বত রাত্রির বুকে কি ঘটবে? অনন্ত সূর্যোদয় ঘটবে, অনন্ত সূর্যোদয়। শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়, অর্থাৎ কোনো দূর অন্তিম প্রভাতে এই যুদ্ধ বিধ্বস্ত অবিশ্বাসমুক্ত পৃথিবী পরিবর্তিত হয়ে একটি শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠিত হবে বহু মানুষের ধ্যান ও সাধনার ফলে, চেষ্টার ফলে, সেটা কবি ঘোষণা করেছেন। আর এই যে বিক্ষুব্ধ পৃথিবী, এটাকে তিনি শাশ্বত রাত্রি বলেছেন। বিক্ষুব্ধ পৃথিবী বোঝাতে উনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে রূঢ় রৌদ্র। আজকের অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। ওই যে রূঢ় রৌদ্র এবং শাশ্বত রাত্রি, এই দুইটা একই জিনিস।
ধান কাটা হলো সারা। হ্যাঁ, সারা শব্দের অর্থ কি যদি আমি জিজ্ঞেস করি, সারা শব্দের অর্থ হচ্ছে শেষ। আর ধান মানে কি কর্ম, কাটা মানে কি কর্ম করা, তার মানে কর্মের সমাপ্তি। চরণটির মাধ্যমে কোন দিক প্রকাশ করে? কর্মের পরিণতি না, কর্মময় জীবন না, বিলীন হওয়ার সম্ভাবনা না, ফসল তোলার তারা। তাহলে বলো কোনটি বলে বিলীন হওয়ার সম্ভাবনা? কর্মময় জীবন। ধান কাটা হলো সারা, কর্মের পরিণতি কি? কর্মের পরিণতি কিন্তু সোনার তরী স্থান পেয়েছে, ফটল তোলার তারা। কোন চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে কিন্তু এটা কিন্তু ভাব না, এটা হলো ঘটনা। তাহলে ভাব কোনটা? কর্মময় জীবন। হ্যাঁ, কর্মময় জীবন। কর্মময় জীবনের শেষ হয়ে গেল, ধান কাটা হলো সারা। কর্মের পরিণতি, এটা হলো সোনার তরীতে স্থান পেয়েছে। কর্মময় জীবন মানে কি? একখানি ছোট ক্ষেত আমি একেলা। তাহলে ধান কাটা হলো সারা, সারা শব্দের অর্থ শেষ, তার মানে বিলীন হওয়ার আশঙ্কা। আমরা শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের কর্মের পরিণতি চলে আসছে, আমাদের জীবন শেষ। সোনার তরী কবিতার মূল কথা কি? সোনার তরী কবিতার মূল কথা কি? মর্তপ্রেম, পৃথিবী না। তিনি একবার বলেছেন এ কথা ঠিক, এবার আমারে লহ করুণা করে, কিন্তু এটাই মূল কথা না। মূল কথা হলো যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটা কোনটা? কালের অক্ষয় সম্পদ, দুঃখ কাতরতা, নৈরাশ্য, মর্থপ্রেম। তাহলে বলো কালের কি? অক্ষয় সম্পদ। কালের অক্ষয় সম্পদ কি? কর্ম। কালের অক্ষয় সম্পদ হচ্ছে কর্ম। এটাই হচ্ছে সোনার তরী কবিতার মুখ্য সুর। এবার কি সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? নৌকার মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। তাহলে আর কি কি প্রতীকী শব্দ ব্যবহার করা হয়েছে? আমরা যদি বলি সেখানে প্রতীকী শব্দ সরাসরি এটা নাই, কিন্তু ভাবে আছে। কৃষক, কৃষককে, কৃষক হচ্ছে ব্যক্তি, অথবা কে? কৃষক হচ্ছে ব্যক্তি সত্তা, ব্যক্তি সত্তা। অথবা কে? শিল্প, শিল্প স্রষ্টা, শিল্প স্রষ্টা, কবি। এই হচ্ছে কৃষকের। তাহলে ধান কি? এখানে ধান একটি প্রতীকী শব্দ হতে পারে, সোনার ধান একটি প্রতীকী শব্দ হতে পারে। এগুলো প্রত্যেকটা জানবা। সোনার ধান হতে পারে। আর কি আছে? বাঁকা জল, এটি একটি প্রতীকী শব্দ হতে পারে। আর কি হতে পারে? এই যে গগনে গরজে মেঘ হতে পারে, মেঘ হতে পারে। তারপর হচ্ছে বর্ষা হতে পারে, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। এগুলো সব প্রতীকী শব্দ। তো এখানে নৌকার মাঝি মহাকালের প্রতীক, এছাড়া অজস্র অজস্র প্রতীকী শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখার পরামর্শ দিচ্ছি। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে? ঋতুর কথা সরাসরি নাই, ঋতুর কথা সরাসরি নাই, কিন্তু ভাবে দিয়ে বোঝায় যে সেখানে বর্ষা ঋতুর কথা আছে। যদি বলি সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের নাম উল্লেখ আছে, তাহলে এই শব্দটি হচ্ছে শ্রাবণ। ঠিক আছে? তাহলে কোন ঋতু, কোন মাস? আমরা তো জানি ঋতু এবং মাস নিয়ে, ঋতু নিয়ে একটা কবিতাই আছে আমাদের, ঋতু বর্ণন। তাহলে সেখানে শুরুতে কোন ঋতু, শেষে কোন ঋতু, কোন ঋতুর বৈশিষ্ট্য কি, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে শ্রাবণ কথাটি কোথায় আছে? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে এরকম নদীর নাম, ঋতুর নাম, মাসের নাম। আমি যদি বলি তোমাকে যৌবনের গান প্রবন্ধে কি কোনো বাংলা মাসের নাম উল্লেখ আছে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। কোন মাসের নাম আছে? প্রথম হচ্ছে আষাঢ় মাসের নাম আছে, আষাঢ়। কোথায় আছে? তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। আর কোনো নাম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, ভাদর হিসেবে ভাদ্র মাসের নাম আছে। তরুণ তারুণ্যে ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তাহা আমার একান্ত অগোচরে। যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে তাহার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ। সেইখানে ভাদর হিসেবে ভাদ্র মাসের নাম আছে। তো এরকম কোন মাস, কোন ঋতু বিভিন্ন গল্প কবিতায় কোথায় কোথায় আছে। এত আমি কি যদি বলি লাল সালু উপন্যাসে কি এরকম কোনো পীর সাহেব যে বক্তব্য দিচ্ছিলেন ওখানে কোন ঋতু আছে, কোন মাস আছে, মজিদ কোন মাসে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছে, এগুলো আমরা উপন্যাসের সময় দেখবো। এখন মনে পড়লো তাই একটু বললাম। আমি ড্যাশ গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। তাহলে লাইন মুখস্থ করতে হবে। দেখলাম কি এই শব্দ তুমি জীবনেও খুঁজে পাবা না যদি এই লাইন তোমার মনে না থাকে। আমি পথিক কবির, পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। এই যে পথিক কবির, আমি অরফিয়াসের বাঁশুরি। তাহলে এখানে গভীর রাগিনীর প্রধান প্রেমিক কবি তো নাই সেখানে। আমি শ্যামের হাতের বাঁশুরি।
বলছে মামু বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। সেটা আছে, এই পথিক কবি এটার মধ্যে নাই। আর এই লাইনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে পথিক কবি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম কবিতা থেকে কেমন প্রশ্ন আসে, কতটা ডিপ থেকে প্রশ্ন আসে। আমাদের করণীয় কি, আরও বিস্তর আলোচনা করা যাবে, শয় শয় প্রশ্ন। আমি তোমাদের পরামর্শ দিব, প্রশ্ন ব্যাংক নিয়ে বসো। এখনও কিন্তু তোমরা ক্লাস শুরু করো নাই, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হও নাই। ভর্তি হওয়ার আগে আমি পরামর্শ দিব, বাবার পরিশ্রমের টাকা সেটা একটু যাচাই বাছাই করে কারা তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, তাদের সাকসেস রেট কেমন, এটা দেখে তারপর ভর্তি হওয়ার জন্য বলবো। আর যারা গ্রামে থাকো, শহরে কত টাকা খরচ হয় অফলাইন কোচিং করতে, এগুলো কিন্তু ভালো করে জেনে এসো। তোমাকে যারা হিসেব নিকেশ দেবে, সেই হিসেব নিকেশগুলো কিন্তু অধিকাংশ সময় ভুল হয়। তুমি বাস্তবে এসে দেখা যায় যে খরচের ধরে তুমি আসো, তার থেকে 2-3 গুণ টাকা খরচ হচ্ছে। সেটা আসলেই আমাদের পরিবারের বেয়ার করার সুযোগ বা সাধ্য আছে কিনা, এটা দেখে কিন্তু বাড়ির বাইরে বের হওয়া। আর ঢাকা শহর বুঝতে হবে, এখানে পদে পদে এক বিন্দু পানিও যেখানে কিনে খেতে হয়, সেখানে তুমি কেমন সিদ্ধান্ত নেবা সেটার উপরে তোমার এবং তোমার পরিবারের কিন্তু পরবর্তী যে সাফারিং সেটা নির্ভর করে, অথবা পরবর্তী সাকসেস সেটা নির্ভর করে। সবাই ভালো থাকো, সবার প্রতি শুভকামনা থাকলো। সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে এগিয়ে যাও। আল্লাহ তাআলা সবাইকে রহমত করুন। আসসালামু আলাইকুম।